হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি ক্লাস 10 হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25 পেজ 163 2 মার্কসের, অর্থাৎ দাগ নম্বর হচ্ছে 4 দাগের 2 মার্কসের যতগুলো কোশ্চিন আছে সে সমস্ত কোশ্চিন নিয়ে অ্যান্সার নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ফার্স্ট যে কোশ্চিনটা আছে বলেছে যে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় মোট কত টাকা লাভ হয়েছিল সেটা বের করতে বলেছে যে একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত মানে যে কত টাকা ওরা জমা করেছিল বা কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, মূলধনের অনুপাত দেওয়া আছে 3:8:5 আর বলা আছে প্রথম ব্যক্তির লাভটা বলছে তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা বেশি হবে। তাহলে 3 জনের মোট কত টাকা লাভ হয়েছিল সেটা বের করতে বলেছে। তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রথমে কি করব, যে 3 জনের যে মূলধনের অনুপাতটা লিখে দিলাম কি হয়েছে 3:8:5। তাহলে ধরে নিব যে 3 জনের লাভের পরিমাণ কি দেওয়া আছে, যে লাভের অনুপাত বা মূলধনের অনুপাত দেওয়া আছে, যে 3 জনের লাভের অনুপাত দেওয়া আছে কত, 3:8:5। তাহলে ধরে নেব আমরা যে 3 জনের লাভের পরিমাণ যথাক্রমে 3x টাকা, 8x টাকা, 5x টাকা। আর এই 3x 5x 8x কোথা থেকে পেলাম, এই অনুপাত থেকে পেলাম। ঠিক আছে, তো 3 ছিল তাই 3x, 8 ছিল তাই 8x এবং 5 ছিল তাই 5x। এটা আমরা ধরলাম যে তাদের লাভের পরিমাণ। তাহলে মোট লাভের পরিমাণ কত হবে, তাহলে শেষ সবটা করে যোগ করলে পেয়ে যাবো 3x + 8x + 5 সমান কত পাচ্ছি 16x টাকা। এটা হচ্ছে তাদের মোট লাভ। ঠিক আছে, মোট লাভ। এবার শর্তানুসারে কি বলছে, শর্তানুসারে বলছে আর আমাদের কিন্তু এই পরিমাণটাই বের করতে বলেছে। তাহলে মোট লাভ কত হয়েছে, তাহলে x এর মান বের করতে বলে আমরা পেয়ে যাব। আর কোশ্চিনে বলেছে যে প্রথম ব্যক্তির লাভটা বলছে তৃতীয় ব্যক্তির লাভের অপেক্ষা 60 টাকা কম। তাহলে প্রথম ব্যক্তির লাভটা বলছে তৃতীয় ব্যক্তির লাভের অপেক্ষা কত 60 টাকা কম। তাহলে শর্তানুসারে এটাই বলেছে। তো এখান থেকে এবার কি করছি আমরা, বা দিয়ে দেখো বা 3x এই 5x টাকে এই পারে চলে আসলাম, কি হলো -5x সমান -60 থাকলো। তাহলে +3x -5x, তাহলে -5x থেকে 3x বাদ দিলে কি পাবো -2x। তাহলে -60 মাইনাস কেটে যাচ্ছে, তাহলে x সমান কি পাচ্ছি 60/2 কাটাকাটি পড়তে পারছি, কাটাকাটি করে 30 পাচ্ছি। তাহলে x এর মান কত হয়ে গেলাম 30 পেয়ে গেলাম। তাহলে আমরা মোট লাভের পরিমাণ বের করতে বলেছে। তাহলে অতএব মোট লাভের পরিমাণ সমান কী হবে 16x টাকা। তাহলে 16 × 30 সমান 480 টাকা। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা 2 নম্বর কোশ্চিনে। 2 নম্বর কোশ্চিন বলেছে, দেখো 2 নম্বর কোশ্চিনে বলেছে যে কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হলে তা নির্ণয় করো। কত বছরে দ্বিগুণ হবে সেটা নির্ণয় করতে বলেছে। একটা জিনিস মাথায় রাখবে যে যদি কোনো মূলধন যদি দ্বিগুণ হয় তাহলে তার আসলের যা পরিমাণ হবে সুদের পরিমাণটা কি হবে সেটাই হবে। আর এখানে কোনো মূলধন বলেছে দেওয়া নেই, তাহলে আমরা ধরলাম যে মূলধন অর্থাৎ আসলটা ধরলাম x টাকা। তাহলে আসল যদি x টাকা হয় তাহলে সুদটা কী হবে x টাকাই হবে। তাহলে কী লিখলাম আসল = সুদ x টাকা। এবং সুদের হার দেওয়া আছে r = 6.1/4। ক্যালকুলেশন করলে কী পাবো 25/4%। ওকে, এবার কি এই 6.1/4টাকে আমরা ভেঙে কীভাবে 25/4 পেলাম, কারণ এই দুটো টার্মের গুণফল মানে 4 × 6 = 24 আর উপরের টার্মের সঙ্গে যোগ, তাহলে কত হয়ে যাচ্ছে 25 আর নিচে যা আছে তাই থাকবে। তাহলে কত পেলাম 25/4%। ঠিক আছে, এবার আমাদের যেটা বের করতে হবে বলেছে সেটা হচ্ছে সময়। তাহলে সময়ের পরিমাপের ফর্মুলা কি, সময়ের পরিমাপের ফর্মুলা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে t = I × 100 বা 100 × I/PR। এটা হচ্ছে t এর সম্পর্ক, সময়ের নির্ণয়ের সম্পর্ক আর কি। ঠিক আছে, তাহলে এবার মান বসাই, মানে 100 থাকলো I সমান কত x, p সমান x, r সমান কত 25/4। তাহলে এখানে x কেটে যাচ্ছে। তাহলে আবার কি পাচ্ছি
তাহলে এখানে আবার দেখো, তাহলে কত পাচ্ছি 100 ইন্টু এই যে 25/4 আছে বাই আকারে আছে, তাহলে কী করে গুণ করে দিলে কী হবে, উল্টে যাবে, 4/25, তাহলে কাটাকাটিগুলো কত পাচ্ছি 4×25=100 সমান সমান 16 বছর। তাহলে আমার অ্যান্সার হয়ে যাচ্ছে কত 16 বছর। তাহলে অতএব কোনো মূলধন বার্ষিক 6.14% সরল সুদের হারে 16 বছরে দ্বিগুণ হবে। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে নেক্সট কোশ্চিন আছে 3 নম্বর কোশ্চিন। 3 নম্বর কোশ্চিন বলেছে যে x² মাইনাস 22x প্লাস 105 0 সমীকরণে বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা মাইনাস বিটার মান নির্ণয় করতে বলেছে। প্রথমে আমরা সমীকরণটা লিখলাম x² মাইনাস 22x প্লাস 105 0। এবার এখানে সমীকরণের বীজ দুটো বলে দিয়েছে, একটা হচ্ছে আলফা ও একটা হচ্ছে বিটা। এবার যদি একটা সমীকরণে দুটো বীজ যদি দেওয়া থাকে তাহলে আমরা তাদের গুণফল ও যোগফল বের করতে পারি। ঠিক আছে, গুণফল ও যোগফল বের করতে পারি। তাহলে আলফা প্লাস বিটা তাদের যোগফল কত হবে, আলফা প্লাস বিটা, আলফা প্লাস কত হবে যে মাইনাস সি বাই, অর্থাৎ মাইনাস মাঝখানের টার্মটা বাই প্রথম টার্মটা, মানে মাইনাস এক্সের সহগ বাই x² সহগ। ঠিক আছে, মাইনাস এক্সের সহগ, তাহলে মাইনাস তো ফর্মুলা থাকলো, আর এক্সের সহগ কত -22 আর x² সহগ 1, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে কত পেয়ে যাচ্ছে 22। একই রকমভাবে দুটি বীজের গুণফল তখন কি পাবো, দুটি বীজের গুণফল পাবো যে x0 সহগ, অর্থাৎ লাস্টের টার্মটা বাই প্রথম x² সহগ, লাস্টের টার্মটা বাই x² সহগ, অর্থাৎ 105/1 সমান কত পাচ্ছি 105, অর্থাৎ দুটা বীজের যোগফল পেয়ে গেলাম 22, গুণফল পেয়ে গেলাম কত 105। এবার এখন আমরা কি করতে পারি যে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার, যেহেতু আমাদের আলফা মাইনাস বিটার মান বের করতে বলেছে, তাই কি করছে এখানে যে আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার সমান সমান এর ফর্মুলা কি জানি যে আলফা মাইনাস এ মাইনাস বিটা স্কোয়ার ফর্মুলা হচ্ছে a প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 4ab। তো আলফা মাইনাস বিটা তার স্কোয়ার জায়গায় লিখতে পারবো আলফা প্লাস বিটা তার স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। এবার দেখো আলফা মাইনাস বিটা তার স্কোয়ার থাকলে এই জায়গাটা কী করলাম, মান বসালাম, জাস্ট আলফা প্লাস বিটার মান 22 পেয়েছিলাম, -4 ইন্টু আলফা বিটার মান পেয়েছি কত 105। তাহলে আলফা মাইনাস বিটা তার স্কোয়ার সমান কত পাচ্ছি 22 স্কোয়ার করলে 484 এবং 105কে 4 দিয়ে গুণ করলে কত পাবো 420। তাহলে আলফা মাইনাস বিটা এই যে স্কোয়ার আছে, সেই স্কোয়ারটা যদি আমরা উঠাই তাহলে ওপারে গিয়ে কী হয়ে যাবে রুট আকারে বসবে। ঠিক আছে, ওপারে গিয়ে কী হবে রুট আকারে বসবে। তাহলে √, প্লাস মাইনাস √, 884 থেকে 420 বাদ দিলে কত পাবো 64। তাহলে অ্যান্সার হয়েছে কত +-8, কারণ 64 বর্গমূল হচ্ছে 8। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা 4 নম্বর কোশ্চিন। 4 নম্বর কোশ্চিনে দেখো, 4 নম্বর কোশ্চিনে বলেছে a/2 = b/3 = c/4 = 2a - 3 + 4c বাই, তোমাদের এখানে কোশ্চিনে 2 দেওয়া ছিল, এখানে p হবে। হ্যাঁ, কোশ্চিনে ভুল দেওয়া আছে, p হবে, হলে p এর মান বের করতে বলেছে। যদি এখানে 2 থাকে তাহলে p তো কোনো অপশনই না, তাহলে p এর মান কোথা থেকে পাবে, তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে p। তো প্রথমে কি করলাম আমরা যে ধরে নিলাম যে এই পুরো টার্মটা হচ্ছে k, এই পুরো টার্মটা আমরা ধরে নিলাম যে k। তাহলে দেখো এটা এই সমান k, এটাও সমান k, এটাও সমান k, এটাও সমান k। তাহলে প্রত্যেকটা আমরা তাহলে টার্ম করে লিখে দিলাম যে a/2 সমান k, b/3 সমান k, c/4 সমান k। তাহলে অতএব এখান থেকে a সমান কত পাচ্ছি 2k, b সমান 3k এবং c সমান 4k। আবার কি দেওয়া ছিল যে এই যে 2a - 3b + 4c বাই p, কিন্তু এখানে হ্যাঁ p = কী হবে k। এবার আমরা কিন্তু উপরে দেখো a b c এর মান পেয়ে গেছি, এখানে a b c এর মান পেয়েছি, এই টার্মে শুধুমাত্র আমরা কি করব a b c এর মান বসাবো। তাহলে 2 এই কোনাকুনি গুণ করে দিলাম এখানে ফার্স্ট যে kp সমান 2 × a, তাহলে 2 × a এর মান কত 2k, -3 × b এর মান 3k, +4 × c এর মান 4k। তাহলে এখানে কি করলাম মানগুলো আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, মানগুলো বসিয়ে দিলাম। এবার মানগুলো বসিয়ে দেখো কি পাচ্ছি যে kp সমান কী পাচ্ছি, যেখানে পাচ্ছি 4k - 9k +16k। ঠিক আছে, তারপরে দেখো তাহলে kp সমান কী পাচ্ছি, এখানে ক্যালকুলেশন করে কত পাচ্ছি 11k। তাহলে p সমান k কেটে যাচ্ছে, তাহলে p সমান কত পেলাম 11, আর আমার এটাই মান বের করতে বলেছে। আশা করছি বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা 5 নম্বর কোশ্চেন। দেখো 5 নম্বর কোশ্চেনে বলেছে যে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে দুটি বৃত্ত সমান করে পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ যা এর দৈর্ঘ্য 12 সেমি, বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বের করতে বলেছে।
ছবিটা যদি আঁকতে যায় তাহলে ছবিটা হবে এরকম। তাহলে এটা একটা বৃত্ত এবং এটার বৃত্ত যা পরস্পরকে ছেদ করেছে, এবং এটা একটা কি আছে, সাধারণ বাহু আছে, ঠিক আছে, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 12 সেমি। এখানে যা যা আছে লিখে দিচ্ছি যে এপি সমান সমান পিবি সমান সমান 10 সেমি, কারণ ব্যাসার্ধ বলে দিয়েছে, এপিটা ব্যাসার্ধ এবং পিবিটা কি ব্যাসার্ধ না, কেন্দ্র থেকে প্রদীপ পর্যন্ত দূরটাকে আমরা কি বলবো, ব্যাসার্ধ বলবো। তাহলে এখানে এপি সমান পিবি সমান 10 সেমি। আর পিকিউ সমান 12 সেমি, কারণ বলে দিয়েছে এই যে সাধারণ জায়ের দৈর্ঘ্য, যেখানে পিকিউটা কি একটা সাধারণ জা, আর সাধারণ জায়ের দৈর্ঘ্য হচ্ছে কত, 12 সেমি। ওকে, তাহলে ওপি সমান কত পাবো, তাহলে ওপি সমান আর ও কিউ সমান কত, পুরোটা যদি 12 হয় তাহলে এইটুকুটা কত হবে, অর্ধেক হবে, মানে 6 সেমি হবে। ওকে, তাহলে আমরা মান পেয়ে গেলাম এখানে এপি পিবি পিকিউ এবং ওপি এবং ও কিউ এর মান পেয়ে গেলাম। এবার দেখো বলেছে যে এ এবং বি কেন্দ্রবৃত্তের পিকিউ সাধারণ যা হয়, তাহলে সমকোণী ত্রিভুজ এ ও পি, সমকোণী ত্রিভুজ এ ও পি, মানে এই ত্রিভুজের কথা বলছে এ ও পি। এখান থেকে আমরা কি পাবো, যে এটা এপি স্কোয়ার বা এও স্কোয়ার সমান সমান এপি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। এটা হচ্ছে কি, এটা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে আমরা যেটা বের করি সেটা হচ্ছে কি, এটা লম্ব স্কোয়ার। তো লম্ব স্কোয়ার সমান কি, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। যে ওই টার্মটা করেছি এখানে যে এও স্কোয়ার সমান এপি স্কোয়ার মাইনাস ওপি স্কোয়ার। তাহলে এও সমান সমান কী পাবো, কী পাবো, এখানে স্কোয়ারটা বাদ দিয়ে দিলে কী পেয়ে যাবে, এবারে এসে √/, হয়ে যাবে, ঠিক আছে। এবার এপির মান কত ছিল 10, 10 স্কোয়ার মাইনাস ওপির মান ছিল 6, তো 6 স্কোয়ার, তাহলে পাচ্ছি 100 মাইনাস 36, তাহলে √64। তাহলে আমার অ্যান্সার হয়েছে 64কে যদি আমরা বর্গমূল করতে যাই তাহলে কত পাচ্ছি, 8 পাচ্ছি। তাহলে এটা কার মান পেলাম, এ ও এর মান পেলাম। আমার কার মান বের করতে বলেছে, এ বি দূরত্বের, দুটার বৃত্তে এ ও বি এর মধ্যে দূরত্ব বের করতে বলেছে। তাহলে এও সমান সমান যদি 8 সেমি হয় তাহলে ও বি সমান সমান 8 সেমি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, দুটা বৃত্তের ব্যাসার্ধ। তাহলে লিখতে পারবো যে অতএব বৃত্ত দুটির ব্যাসার্ধ সমান, এও সমান সমান 8 সেমি, তাহলে অতএব এ বি সমান সমান 8 + 8 সমান সমান 16 সেমি। ওকে, তারপরে 6 নম্বর কোশ্চিন। 6 নম্বর কোশ্চিন দেখো, 6 নম্বর কোশ্চিনে কি বলেছে, 6 নম্বর কোশ্চিনে বলেছে যে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও এবং কোণ এবিসি 120 বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। অর্থাৎ এখানে যে একটা বৃত্ত এঁকেছি, সেই বৃত্তর মধ্যে যে এবিসি একটা ত্রিভুজ, এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি একটা ত্রিভুজের পরিকেন্দ্র বলা হয়েছে ও, এবং কোণ এবিসি মানে এবিসি, এই পুরো কোণটার মান দেওয়া হচ্ছে 120, আর বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, মানে এসি আর ওসি দেওয়া আছে 5 সেমি। এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, মানে এইটুকুটার মান নির্ণয় করতে বলেছে। ওকে, তাহলে প্রথমে কি করব আমরা, যে ত্রিভুজ এবিও এবং ত্রিভুজ বিওসি এর মধ্যে, ত্রিভুজ এবিও ও ত্রিভুজ বিওসি এর মধ্যে লিখতে পারবো এবি সমান বিসি, কারণ সমদ্বিবাহু ত্রিভুজ, এও সমান ওসি, কারণ বৃত্তের ব্যাসার্ধ, আর ওবিটা হচ্ছে সাধারণ বাহু। যদি হয় তাহলে এটা কি, এটা একটা সর্বসম ত্রিভুজ হবে, কার ক্ষেত্রে, বাহু ক্ষেত্রে, যে ত্রিভুজ এবিও সর্বসম ত্রিভুজ বিওসি, এটা কার ক্ষেত্রে হয়ে যাবে, এটা একটা বাহু বেদে সর্বসম ত্রিভুজ হয়ে যাবে। তাহলে অতএব কোণ এবিও সমান সমান কী পাবো, কোণ বিওসি সমান সমান 120/2 সমান 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিও এর এবিও সমান সমান বিও সমান 60 ডিগ্রি। তাহলে এখানে দুটো কোণের মান পেয়ে গেলাম, একটা ত্রিভুজের দুটো কোণের মান পেয়ে গেলে তৃতীয় কোণের মানটা কত হবে, 180 থেকে দুটোর যোগফল বাদ দিলে পেয়ে যাবো। তাহলে তৃতীয় কোণের মানটা পাচ্ছি আমরা কত, আবার 60 ডিগ্রি, মানে 180 - 60 + 60 সমান 60 পেলাম, ঠিক আছে। এবার দেখো যে এটা এই প্রত্যেকটা কোণের মান আমরা কত পেয়ে গেলাম, প্রত্যেকটা কোণের মান পেয়ে যাচ্ছি কত, 60 ডিগ্রি। তার মানে এটা একটা কি, এটা একটা সমবাহু ত্রিভুজ, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতিটি বাহুর দৈর্ঘ্য কী হয়, সমান হয়। তাহলে এবির যদি এও সমান সমান 5 সেমি হয় তাহলে এবি সমান কত হবে, 5 সেমি হবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 5 সেমি। ওকে, তারপরে 7 নম্বর কোশ্চেন দেখো, বলেছে এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এসি সমান বিসি। তাহলে এই যে এ বিসি একটা ত্রিভুজ ধরলাম, যেখানে বলে দিয়েছে যে এসির মান যা হবে বিসির মান সেটাই হবে, ঠিক আছে, এই মানটা সমান হবে, এবং বলে দিয়েছে এবি স্কোয়ার সমান সমান 2AC হলে
কোণ সি এর মান বের করতে বলেছে। তাহলে এখানে দেখো লক্ষ্য করো যে যেটা দেওয়া আছে যে এ বি স্কোয়ার সমান সমান 2ac, এখান থেকে কিন্তু আমরা কোণ সি এর মানটা বের করছি। দেখো কীভাবে বের করছি, যে এ বি স্কোয়ার সমান সমান 2ac স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার সমান সমান 2ac স্কোয়ার জায়গায় লিখতে পারবো এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, কারণ দুটো যোগ করলে আমরা কী পাবো, 2ac স্কোয়ারই পাবো। তাহলে আবার দেখো যে এ বি স্কোয়ার সমান সমান এই এসি স্কোয়ার জায়গায় বসাচ্ছি বিসি স্কোয়ার, কারণ এটা আমার বলে দিয়েছে এসি সমান সমান বিসি, এটা কিন্তু আমাদের বলে দেওয়া আছে। ঠিক আছে, যে এসি সমান সমান কত, বিসি। তাহলে এটা দেখো তো, এটা একটা কার মতো হয়ে যাচ্ছে, এটা একটা দেখো তো অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মতো হয়ে যাচ্ছে না, মানে পিথাগোরাস উপপাদ্য হয়ে যাচ্ছে। যে এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজ হয়, তাহলে এটা কি, যে এটা এ বি সি হয়, তাহলে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। আর পিথাগোরাস উপপাদ্য কোন ত্রিভুজের ক্ষেত্রে হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হয়। তাহলে এখানে কি এ বিটা কি এখানে অতিভুজ পড়ছে, তাহলে অতিভুজের বিপরীত কোণ কি হচ্ছে, সি। তাহলে এই সিটা কি, সিটা কত হয়, 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। তাহলে অ্যান্সার হয়ে যাবে কোণ এসিবির মান হচ্ছে কত, 90 ডিগ্রি, বাস কোণ সি এর মান কত, 90 ডিগ্রি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। তারপরে 8 নম্বর কোশ্চেন দেখো। 8 নম্বর কোশ্চেন বলেছে যে 2x সমান 3 সাইন থিটা, 5y সমান 3 কস থিটা হলে এক্স ও ওয়াইয়ের সম্পর্ক নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, কোশ্চেন এরকমও থাকতে পারে যে থিটা ব্যতীত এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, বা থিটা বাদ দিয়ে বা থিটাকে উদ্ধৃত রেখে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো ফার্স্ট কী ছিল, যে 2x সমান সমান 3 সাইন থিটা, তাহলে বা এখান থেকে সাইন থিটা সমান সমান লিখতে পারবো 2x/3। আবার 5y সমান সমান 3 কস থিটা, তাহলে কস থিটা সমান কি লিখতে পারবো, 5y/3। তাহলে সাইন থিটা মান পেয়ে গেলাম, কস থিটা মান পেয়ে গেলাম। তাহলে আমরা কি জানি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার সমান 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কী বলো তো, 1। এবার আমরা মান বসাচ্ছি, কারণ সাইন থিটার মান কত ছিল, 2x/3, স্কোয়ার আছে স্কোয়ার থাকলো প্লাস 5y/3 তাই স্কোয়ার ইজিক্যাল টু 1। তাহলে এখানে পাচ্ছি 4x²/9 প্লাস 25x², এখানে কিন্তু 9 হবে। হ্যাঁ, এখানে 9 হবে, যে 4x²/9, 5y তার 25y তার স্কোয়ার, 25y তার স্কোয়ার বাই 9। তাহলে এটি হচ্ছে আমার নির্ণয় সম্পর্ক। ঠিক আছে, আশা করছি বুঝতে পারলে। তারপরে আসি 9 নম্বর কোশ্চেনে। 9 নম্বর কোশ্চেনে বলেছে দেখো, 9 নম্বর কোশ্চেনে বলেছে যে tan 70, tan 23, tan 60, tan 67, tan 83 ইজিক্যাল টু √3 প্রমাণ করতে বলেছে। এই কোশ্চেনটা কিন্তু আমাদের ভুল টুকে দেওয়া আছে। ঠিক আছে, এখানে কিন্তু 0 হবে না, আর যদি 0 হয় তাহলে এখানে √3 অ্যান্সারটা আসবে না। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হবে এরকম, তোমাদের বইয়ে এই অঙ্কটা আছে, এখানে tan 7 ডিগ্রি দিয়ে। ঠিক আছে, tan 7, tan 23, tan 60, tan 67, tan 83 এর মানটা √3 আসতে হবে কীভাবে দেখো। প্রথমে আমরা কি করছি, প্রথমে করছি যে tan 70 ডিগ্রিটাকে ভেঙে দিচ্ছি। তো tan 7, 7-এর জায়গায় পরিবর্তে লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 83 ডিগ্রি, কারণ 90 থেকে 83 বাদ দিলে 7 হয়। একই রকমভাবে tan 90 ডিগ্রি মাইনাস 67 ডিগ্রি, কারণ 90 থেকে 67 বাদ দিলে 23 পাবো, আর বাকি টার্মটা কী করলাম, রেখে দিলাম। এবার আমরা ফর্মুলা জানি যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান জানি cot থিটা, এটা হচ্ছে ফর্মুলা, যে tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান cot থিটা। ঠিক আছে, তাহলে এর পরিবর্তে আমরা কি বসাতে পারবো, tan 90 মাইনাস 83 ডিগ্রির পরিবর্তে কিন্তু বসাতে পারবো cot 83 ডিগ্রি। ওখানে কী ছিল, থিটা, এখানে থিটার পরিবর্তে কী আছে, 83 আছে, তার জন্য কী লিখতে পারো, cot 83 ডিগ্রি। একই রকমভাবে cot 67 ডিগ্রি, আর tan √60 মান হচ্ছে তোমার √3, আর বাকিটা বসিয়ে দিলাম। এবার আমরা ফর্মুলা ছিল যে cot থিটা ইন্টু tan থিটা সমান সমান কি বলো তো, 1। cot থিটা ইন্টু tan থিটা সমান সমান 1। তাহলে থিটার জায়গায় এখানে দেখো 83, এখানেও থিটার জায়গায় 83, তাহলে cot থিটা ইন্টু tan থিটা, cot থিটা ইন্টু tan থিটার মান কি 1, বা এখানে লিখে দিয়েছি অবশ্য। তারপর দেখে নাও যে cot 83 ইন্টু cot tan 83, cot 67 ইন্টু tan 67, তাহলে এটার মান হচ্ছে 1, এটার মান হচ্ছে 1, এটা হচ্ছে ফর্মুলা। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমার কত, √3। তাহলে প্রমাণ হয়ে গেল। তারপরে 10 নম্বর কোশ্চেন দেখো। 10 নম্বর কোশ্চেনে বলেছে ত্রিকোণমিতির অঙ্ক, পরিমিতির অঙ্ক। হ্যাঁ, ত্রিকোণমিতি না, পরিমিতির অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর
একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান, মানে বলে দিয়েছে এখানে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের মান যা হবে পার্শ্বতলের ক্ষেত্রফলের মানটা কী হবে সমান, এটা কিন্তু বলে দিয়েছে। ঠিক আছে, শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে বলে দিয়েছে এইচ একক এবং আর একক। তাহলে 1/h² প্লাস 1/r² মানটা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা এখানে লম্ববৃত্তাকার শঙ্কুর যে ব্যাসার্ধ এবং উচ্চতা দেওয়া সেটা লিখে দিলাম, ব্যাসার্ধ সমান আর একক এবং উচ্চতা সমান এইচ একক। তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতা যদি জানা থাকে তাহলে আমরা তার সেক্ষেত্রে তির্যক উচ্চতা বের করতে পারবো। তাহলে তির্যক উচ্চতা কী হবে, যে √h² প্লাস r², অর্থাৎ উচ্চতা স্কোয়ার প্লাস ব্যাসার্ধ স্কোয়ার, এটা হচ্ছে তির্যক উচ্চতার ফর্মুলা। এবার দেখো, যদি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ আর একক এবং উচ্চতা যদি h হয় তাহলে শঙ্কুটির আয়তন কী হবে 1/3πr²h এবং ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে πr/l, যেখানে এলটা হচ্ছে কী বলতো তির্যক উচ্চতা। এবার শর্তানুসারে কি বলেছে, যে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের যা মান হবে বলছে পার্শ্বতলের ক্ষেত্রফলের মানটা কী হবে সেটাই হবে। তাহলে সমান, তাহলে আমরা কী বলবো শর্তানুসারে লিখে দেবো, শর্তানুসারে 1/3πr² সমান πr/l। তাহলে এখান থেকে দেখো আমরা πr আর πr কেটে দিচ্ছি, তাহলে এখানে একটা আর পড়ে থাকছে, তাহলে 1/3rh কী পেলাম l পেলাম। ঠিক আছে, যে 1/3rh l, তাহলে 1/3rh সমান এই এল এর মান আমরা কি পেয়েছি, এই যে এল এর মান আমরা বের করেছিলাম প্রথমে কি, এই যে √h² প্লাস r², তো সেই টার্মটা আমরা জাস্ট এখানে ইউজ করছি, যে এল এর মানটা বসালাম কি √rh² প্লাস r²। ঠিক আছে, এবার কি করছি এই টার্মটাকে এপারে লিখে আমি বর্গ করে দিলাম, এই টার্মটাকে এপারে লিখে বর্গ করে দিলাম। ঠিক আছে, যে √h² প্লাস r² তার স্কোয়ার সমান 1/3rh তার স্কোয়ার। তাহলে এখানে রুট আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি r² প্লাস h², আর সমান স্কোয়ার করলে কী পাবো 1/9r² h²। ওকে, তাহলে এবার কি করছি, যে উভয় পক্ষে r² h² দিয়ে ভাগ করে দিচ্ছি, উভয় পক্ষে r² h² দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে ভাগ করলে কী পাবো h²/r² h² প্লাস r²/r² h² সমান 1/9, কারণ r² h² কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধুমাত্র 1/9। তাহলে এখানে দেখো h² কেটে যাচ্ছে, r² কেটে যাচ্ছে, তার উপরে হচ্ছে 1, এখানেও 1, তাহলে পড়ে থাকছে 1/r² প্লাস 1/h² সমান 9। তাহলে অতএব অ্যান্সার হয়ে গেল আমার 1/h² প্লাস 1/r² সমান 1/9। আশা করছি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে আসি আমরা নেক্সট কোশ্চিনে। নেক্সট কোশ্চিন বলেছে দেখো 11 নম্বর কোশ্চিন, বলেছে যে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট গোলককে গুলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে তা নির্ণয় করতে বলেছে। কীভাবে করবো দেখো, প্রথমে ওখানে ব্যাসার্ধ, যে নিরেট গোলকের ব্যাসার্ধ দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 8 সেমি, তাহলে আয়তন কত পাবো, একটা নিরেট গোলকের ব্যাসার্ধ যদি 8 সেমি দেওয়া থাকে তাহলে তার আয়তন কত পাবো, তার আয়তন পাবো 4/3πr³ ঘন সেমি, যেখানে আর এর মান বলে দিয়েছে এখানে 8³ তাহলে 4/3π8³ এটা রেখে দিলাম। ঠিক আছে, তুমি মানটাও বের করতে পারতে, যে 8-এর কিউ সমান কত আছে 512 হবে না, 512 হবে আশা করছি, সেই মানটা তুমি গুণ আকারে বসিয়ে রাখতে পারো। এবং 1 সেমি, এবং দেখো বলছে 1 সেমি ব্যাসার্ধের নিরেটগুলির প্রত্যেকটির আয়তন কী হবে 4/3π1 কিউব, কারণ এখানে আর এর মানটা কত 1, তো 1-এর কিউব, তাহলে অ্যান্সার হচ্ছে কত 4/3π। ঠিক আছে, এটা হচ্ছে 1 সেমি ব্যাসার্ধ প্রত্যেকটি গোলকের আয়তন হচ্ছে 4/3। এবার তারা যে সংখ্যাটি বের করতে বলেছে কতগুলি গুলি থাকবে সে বের করতে কীভাবে করব, যে 4/3π8³ 4/3π, ক্যালকুলেশন শুধুমাত্র কী পাবো 8³ থাকবে, কারণ এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 512। ওকে, তারপরে আসি 12 নম্বর কোশ্চিন, এবং 12 নম্বর কোশ্চিনটা হচ্ছে এই পেজে 2 মার্কের লাস্ট কোশ্চিন। এবং লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে আমাদের লাস্ট যে কোশ্চিনটা চেয়েছে সেটা হচ্ছে যে নিচের পরিসংখ্যা বিভাজনের দ্বারা প্রদত্ত তথ্যগুলির সংখ্যাগুরু মান বের করতে বলেছে। কী বের করতে বলেছে, সংখ্যাগুরু মান বের করতে বলেছে। এই সংখ্যাগুরু মান বের করার একটা নিয়ম আছে, রুলস আছে, পদ্ধতি আছে, যদি একবার শিখে নাও তাহলে আর কিন্তু তোমাকে এটা নিয়ে ভাবতে হবে না যদি সংখ্যাগুরু মান বের করতে বলে। আর একটা কিন্তু 2 মার্কের কেন, তোমার একটা 5 মার্কের কিন্তু সংখ্যাগুরু মান বের করা আসবেই। তো
তো তোমাদের বলবো অতএব এই অঙ্কটা ভালো করে শিখে নিতে। ঠিক আছে, কিভাবে বের করছি দেখো। প্রথমে দেখব যে এই যে ছকটা দেওয়া আছে, এই ছকের মধ্যে পরিসংখ্যা মানগুলোর মধ্যে সর্বাধিক পরিসংখ্যা কোনটা আছে। ফার্স্ট কাজ হচ্ছে আমার যে পরিসংখ্যাগুলোর মধ্যে সর্বাধিক অর্থাৎ সব থেকে বেশি পরিসংখ্যাটা কার মধ্যে আছে, কত আছে বলো তো, 18। ঠিক আছে, কত আছে, 18। তার মানে এটা লিখে দিলাম এখানে যে সর্বাধিক পরিসংখ্যা হচ্ছে 18। তাহলে সর্বাধিক পরিসংখ্যা যখন 18 হয়ে গেল, তার পরিপ্রেক্ষিতে যে শ্রেণী আছে শ্রেণীটা কী আছে, 12 থেকে 16, তো ওটাও লিখে দিলাম। তাহলে সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীটি কী হবে, 12 থেকে 16, অর্থাৎ 12 থেকে 16-র মধ্যে সংখ্যাগুরু মানটা হবে। ঠিক আছে, এবার এখানে ফর্মুলা করার আগে আমাদের কিছু মানে মান জানতে হবে, কোনটা কী মান। তো এল মানে হচ্ছে এখানে, এল মানে হচ্ছে যে তুমি শ্রেণীর ফার্স্ট টার্মটা, এল মানে হচ্ছে শ্রেণীর ফার্স্ট টার্মটা। ঠিক আছে, এল মানে হচ্ছে শ্রেণীর ফার্স্ট টার্মটা। এইচ মানে হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে 4 থেকে 8, 8 থেকে 12, 12 থেকে 16, 16 থেকে 20, 20 থেকে 24, 24 থেকে 28, এগুলোর মধ্যে গ্যাপ কতটা আছে দেখো, প্রত্যেকটার মধ্যে গ্যাপ কিন্তু 4 আছে। তার মানে এইচ এর মান হচ্ছে তোমার কি বলো তো, 4। F1, এখানে F1 এর মান কোনটা বলবো, F1 এর মানটা হচ্ছে তোমার যে সর্বাধিক পরিসংখ্যা থাকবে সেটা হচ্ছে F1 এর মান, এবং F0 এর মান, F0 এর মান হবে সে সর্বাধিক পরিসংখ্যার আগের সংখ্যাটা, এবং F2 হয়ে যাবে সর্বাধিক পরিসংখ্যার পরের সংখ্যাটা। আশা করছি বুঝতে পেরেছো। তার মানে আমরা এল এর মান পেয়ে গেলাম, এইচ এর মান পেয়ে গেলাম, F1 এর মান পেলাম, F0 এবং F2 এর মান পেয়ে গেলাম। এবার কিন্তু আমরা কিন্তু সংখ্যাগুলোর মান বের করতে পারবো। তাহলে এরকম করে থাকে, তো সংখ্যাগুলোর মান কী হবে, ফর্মুলা দেখো, ফর্মুলা হচ্ছে যে সংখ্যাগুলোর মান ফর্মুলা হচ্ছে এল প্লাস F1 মাইনাস F0, এল প্লাস F1 মাইনাস F0 বাই 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। এল প্লাস F1 মাইনাস F0, 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। তাহলে এবার মান বসাচ্ছি, এল এর মান কত ছিল 12, প্লাস F1 এর মান 18 মাইনাস F0 এর মান 10 বাই 2F1, 2 ইন্টু 18 মাইনাস 10 মাইনাস 14, তাহলে সবগুলোর মান বসালাম আর ইন্টু 4। ঠিক আছে, এবার কি করছি যে 12 আমার থাকলো, 12 প্লাস উপরে 18 থেকে 10 বাদ দিলে কত হয়, 18 থেকে 10 বাদ দিলে 8 বাই 18, নিচের 18 গুণিত 2 মানে 36, আর মাইনাস 10 মাইনাস 14 মানে হচ্ছে মাইনাস 24 ইন্টু 4 থাকলো। তাহলে 12 প্লাস 8 বাই 36 থেকে 24 বাদ দিলে কত হয়, 12 হয়, ইন্টু 4, তাহলে কাটাকাটি করলে কত পাচ্ছি 3, 3 4 12, তাহলে পেয়ে যাচ্ছি কত 12 প্লাস 8/3, 12 প্লাস 8/3। এবার ভগ্নাংশের যোগ বিয়োগ করলাম, লসাগু কত হচ্ছে 8, তাহলে লসাগু 3, তাহলে 3 বাই 36 প্লাস 8, তাহলে পাচ্ছি 44/3। তাহলে আমার অ্যান্সার হচ্ছে যে এটাকে যদি আমরা ভাগ করতে যাই তাহলে প্রায় আমরা পাবো 14.667। তাহলে আমার যে সংখ্যাগুলোর মান সেটা হচ্ছে 14.667, বা তুমি আরও দিতে পারো 14.6667 দিতে পারো। ঠিক আছে, প্রায় মান এটা। তাহলে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, এবং লাস্টে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কমেন্ট করে জানাবে। আশা করছি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।